মুশফিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাই, আপনি এই যে যেটা বলছিলেন যে লিগাম প্রোস্টেমান কিভাবে পড়বেন, তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, এখন লিগাম প্রোস্টোব্যাংকটা পড়বেন। ধরেন আপনি এখন পড়তেছেন কোন সাবজেক্ট? দণ্ডবিধি। বিড়াল কোড। জি ভাইয়া। দণ্ডবিধি পড়তেছেন এখন। ওই লিগাম প্রোস্টোব্যাংকে দেখবেন যে দণ্ডবিধির উপর আলাদা একটা কি আছে, চ্যাপ্টার আছে, বা আলাদা একটা ভাগ করা আছে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। তখন আপনি দণ্ডবিধির ধরেন যে এই জেনারেল এক্সেপশন পড়লেন, মানে সাধারণ ব্যতিক্রমের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আপনি শেষ করলেন। শেষ করার পরে দেখবেন লিগাম প্রশ্ন ব্যাংকে এই জেনারেল এক্সেপশনের উপর কিছু প্রশ্ন দেওয়া আছে, এবং ওর রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে এরকমের কিছু ব্যাখ্যা দেওয়া আছে। তখন আপনি ওই ব্যাখ্যাগুলো পড়বেন। তাহলে দেখবেন যে আপনি এই যে দণ্ডবিধি, ধরেন যে আপনি এই কয়দিন পড়তেছেন, তাহলে এই দণ্ডবিধি রিলেটেড যে কয় ধারা পর্যন্ত আপনি পড়লেন প্রাথমিকভাবে, ওই অতটুকু আপনি এই লিগাম প্রশ্ন ব্যাংক থেকে সুন্দর করে পড়ে ফেললেন। তারপর এইরকম পড়তে পড়তে দেখে এক পর্যায়ে দেখবেন যে লিগাম প্রশ্ন ব্যাংক আর পড়ার মতো কোনো কিছু নাই, বা আপনার যে দুই একটা জিনিস আপনি পারবেন না দাগায় রাখবেন, বা কঠিন মনে হবে, এগুলো দাগায় রাখবেন। পরবর্তীতে আমি যখন শেষ করে দিব, শেষ করলে আপনি তখন আবার এই সাবজেক্ট ওয়াইজ রিভিশন দিতে দিতে আপনি এইভাবে আরেকবার একটু রিডিং পড়বেন। রিডিং পড়লে আপনার লিগাম প্রশ্ন ব্যাংক ওটা পড়া কমপ্লিট হয়ে যাবে। আর এটা আপনার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ পড়বেন এবং ওই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পড়বেন। মানে সহজ কথা আমি একবারে বলে দিলাম। সৈকত ভাই ভালো চ্যাপ্টার আছেন? ওয়াইজ কি আছে ওই ইয়ার লিগাম প্রশ্ন ব্যাংকে? চ্যাপ্টার ওয়াইজ আছে ভাই, চ্যাপ্টার ওয়াইজ আছে, পেয়ে যাবেন দেখবেন। আমি পড়ি এই যে প্রথম আপনার শিট ফলো করি, এর জি। পড়ার পরে আপনার ওই আইন পাঠ থেকে পড়ি। এই আর এই তো। আচ্ছা, আপনাকে পরে আমি মনে হয় কল দিয়েছিলাম, কল দিয়ে পরে আপনি পাইনি। এই গ্রুপে SMS করেন তো সাবিনা। বিধি ভালো আছে বাপু? আসসালামু আলাইকুম ভাইয়া। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। সৈকত ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে।
সাবিনা শুনতে পাচ্ছেন? গ্রুপে একটু এসএমএস করেন দ্রুত। আশা করতেছি খুব দ্রুত রিটেনের রেজাল্ট দিয়ে দেবে। রিটেনের রেজাল্ট দিয়ে দিলে আপনার এদের ভাইবা নিয়ে নেবে। ভাইবা নেওয়ার পরে এদের সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের যে 29 নভেম্বর যে পরীক্ষা আছে, আশা করি যে 29 নভেম্বরে পরীক্ষাটা নিয়ে নেবে। এই জন্য আপনাদের আরেকটু অ্যাক্টিভ হওয়া লাগবে। হ্যাঁ, আমাদের দরকার পাস করার, যেটা ইম্পর্টেন্ট, যে থেকে আসবে সেটা আপনি দয়া করে একটু ভালো করে পড়াই দিবেন আমার একটু। ইনশাল্লাহ। এখন যেহেতু সময় খুব কম আছে, সেহেতু আমরা খুব দ্রুত আগাবো এবং মোস্ট যে ইম্পর্টেন্টগুলো এগুলোর উপর আমরা বেশি ফোকাস করে করে আগাবো। ডিপয় ভালো আছো? ডিপয় শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। তাসনিম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, বুঝছেন? আমরা আপাতত লেট না করি, লেট না করে আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা 339 ধারা থেকে শুরু করব। 339 ধারা থেকে শুরু করব। এখন 339 আর 340 এই দুইটা ধারা আমরা একসাথে পড়ব। 339 ধারার ইংরেজি টাইটেলটা আপনারা একটু দেখবেন। এখন বেয়ার এক সাথে রাখবেন, পড়ার সময় কী করবেন, বেয়ার একটা একটু সাথে রাখবেন। দেখেন, 339 ধারাতে বলতেছে রংফুল রেস্ট্রেন্ড, আর 340 ধারাতে বলতেছে রংফুল কনফাইনমেন্ট। রংফুল কনফাইনমেন্ট। 339 বলতেছে অবৈধ বাধা, অবৈধ বাধা। আর 340 বলতেছে অবৈধ অবরোধ। এখন এই বাধা আর এবং অবরোধ এই দুইটা কাকে বলে এবং কি কি উপাদান আছে, এইগুলো একটু জাস্ট স্লাইড পরিমাণে আপনারা, আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা আপনারা বুঝে নেবেন। ধরেন মুশফিক ভাই একটা রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা কীরকমের হয়? উত্তর পশ্চিম অথবা পূর্ব
সরি, উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম, এইভাবেই তো রাস্তা হবে। নাহলে আপনার একটু বক্র হবে রাস্তাটা। তাহলে এখন একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম দিকে সোজা বরাবর একটা রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে। এখন রাস্তার মাঝে তাকে আপনার সামনে যাইতে বাধা দিচ্ছে। এই সামনে যাইতে বাধা দেওয়া বা তার যে সে পশ্চিম দিকে যে যাচ্ছে, এই পশ্চিম দিকে যাইতে বাধা দেওয়া, এই বাধা দেওয়াকে বলা হচ্ছে আপনার এই অবৈধ বাধা দেওয়া। মানে এই বাধা দেওয়াটা হবে যে কোনো একদিকে মুভ করতে বাধা দেওয়া। আর অবৈধ আটক বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তিকে, যেমন ধরেন মুশফিক ভাইকে একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আটক করে রাখছে। আটক করে রাখা সে উত্তর দিকেও যাইতে পারতেছে না, পশ্চিম দিকেও যাইতে পারতেছে না, পূর্ব দিকেও যাইতে পারতেছে না। যখন এই মুশফিক ভাইকে কোনো দিকে, চতুর্দিকের কোনো দিকেই যাইতে দিচ্ছে না, একটা নির্দিষ্ট স্থানে আপনার বন্দি করে রাখছে, এই বন্দি করে রাখাকে বলা হচ্ছে কি রংপুল কনফাইনমেন্ট। তাহলে আপনারা এখানে লিটারালি একটা জিনিস, বেসিক একটা জিনিস পেলেন যে যখন কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট গতির দিকে আপনার যেতে বাধা দেওয়া হয়, তখন সাথে বলা হচ্ছে কি রংফুল রেস্ট্রেন্ট বা অবৈধ বাধা। আর যখন একজন ব্যক্তিকে চতুর্দিকে যাইতে বাধা দেওয়া হয় বা কোনো দিকেই মুভ করতে দেওয়া হয় না, তখনটাকে কি বলা হচ্ছে অবৈধ অবরোধ। এই রংপুল রেস্ট্রেন্ট আর রংপুল কনফাইনমেন্ট, এই দুইটা প্রশ্ন আমাকে বিজিএস ভাইভাতে ধরেছিল যে কাকে বলে। সো বুঝতেই পারতেছেন যে ইম্পর্টেন্ট না হলে তো বিজিএসের মতো জায়গা আমার এখান থেকে প্রশ্ন ধরার কোনো প্রশ্ন নয় ও সম্ভাবনা নাই। সুতরাং এখন আপনারা 39 ধারা থেকে, এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে অবৈধ বাধা কত ধারাতে বলা হয়েছে বা সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে, তাহলে 339 ধারাতে। আর অবৈধ আটক কত ধারাতে সংজ্ঞা প্রদান করা হয়েছে, অবৈধ আটক 340 ধারাতে। এখন এই দুইটা ধারার ইংরেজিটা আপনারা একটু মনে রাখবেন। যেমন ধরেন রংফুল রেস্ট্রেন্ট আর রংফুল কনফাইনমেন্ট, এটা কোনটা কিসের সাথে কানেক্টেড। যেমন ধরেন যে আপনার রংফুল কনফাইনমেন্ট আপনারা বলে দিলেন ভুল করে 339, আবার রংফুল রেস্ট্রেন্ট বললেন 340, এরকমের করা যাবে না। আপনার প্রথমটা হচ্ছে কি রংফুল রেস্ট্রেন্ট অবৈধ বাধা 339, আর রংফুল কনফাইনমেন্ট 340 আপনার এই ধারাতে বা অবৈধ আটকের কথা বলা হয়েছে। তাহলে আপনাদের কি দাঁড়াচ্ছে যে আপনারা সিকোয়েন্স মেনটেন করে একটার সাথে যেন একটা গুলায় না যায়, তাহলে এই সংজ্ঞাটা আপনারা এইভাবে পড়বেন। তারপরে দেখেন যে এই যে অবৈধ বাধার শাস্তি, এই অবৈধ বাধার শাস্তির কথা বলা হচ্ছে 341 ধারাতে। 341 ধারাতে বলতেছে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এই অবৈধ বাধার শাস্তিটা একটু মনে রাখবেন। তারপর দেখেন 342 ধারাতে চলে যান, অবৈধ অবরোধের শাস্তি। অবৈধ অবরোধের শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এবার চলে যাবেন 343-এ, 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধের শাস্তি, 3 বা ততোধিক দিনের জন্য। তাহলে আপনার এখানে কি হবে, 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধের শাস্তি। তাহলে এখানে আপনার 3 বছর কারাদণ্ড বা এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে দেখেন আমরা প্রথমে কি পাইলাম, 341-এ পাইলাম যে আপনার 1 মাস কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 342-এ পাইলাম যে আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন 343-এ বলতেছে 3 বা ততোধিক দিনের জন্য। তাহলে 3 বা ততোধিক, তাহলে 3 বা ততোধিকের আগে কোনটা আছে, 1 বা 2 দিনের জন্য যদি কোনো ব্যক্তিকে আটক করে তাহলে সেটা হবে কতদিন, সেই ক্ষেত্রে প্রয়োগ হবে আপনার 342 ধারা। আর 3 বা ততোধিক পরবর্তী ধারায় কিন্তু বলা আছে 10 বা ততোধিক। তাহলে এই 3 বা ততোধিক বলতে বোঝাচ্ছে 3 থেকে 9 দিন। 3 থেকে 9 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তিকে অবরোধ করে থাকে তাহলে তাকে কী হবে, শাস্তি হবে আপনার 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এটা বলতেছে আপনার 343 ধারাতে। আর 344-এ বলছে 10 বা ততোধিক দিনের জন্য যদি কোনো ব্যক্তিকে অবৈধ আটক করা হয় তাহলে তার শাস্তি হবে 3 বছর এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে আমরা পাইলাম যে 1 থেকে 2 দিন, 3 থেকে 9 দিন, আর 10 থেকে ততোধিক দিনের জন্য। মানে 10 থেকে উপরে যত দিন হয়, 100 দিন, 200 দিন বা আপনার 50 দিন, 40 দিন, যে কয়েকদিনই হোক না কেন, তখন আমরা এটাই 44 ধারাতে, 344 ধারাতে আমরা কী করব,
এটাকে অ্যাপ্লাই করব। এটা চলে গেলো আপনার অবৈধ আটক আর হলো অবৈধ বাধা দানের যে দুইটা একটা চ্যাপ্টার আছে, এটা আপনার শেষ হয়ে গেল। এখন এখান থেকে শাস্তি আপনার সবথেকে বেশি মনে রাখবেন 41 ধারার শাস্তি, আর হচ্ছে আপনার 342 ধারার শাস্তি, আর 43-44 এগুলো একবার দুইবার করে একটু পড়বেন, এটা পড়া লাগবে। ঠিক আছে, এটা চলে গেল। তারপরে দেখেন 345 ধারাতে বলছে মুক্তিকল্পের রিট ইস্যু করা সত্ত্বেও কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধের জন্য যে কোনো ধারার অধীন কারাদণ্ড এবং ততোধিক 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাদণ্ডে দণ্ডিত করা হইবে। দেখেন রিট করা হয় কখন? রিট অফ হেভিয়াস কার্পাস বলতে কি বোঝায় কেউ কি জানেন? বলেন তো, রিট অফ হেভিয়াস কার্পাস বলতে কি বোঝায়? কে জানেন বলেন? কেউ কি জানেন? না জানলে একটু রেসপন্স করবেন, জানলে পরেও রেসপন্স করবেন। তাহলে আশা করতেছি কেউ জানেন না আপনারা, আমি বলে দিচ্ছি। ভাইয়া, কাউকে যদি আটক করে রাখে তাকে দেখতে চাওয়ার জন্য বা তাকে হচ্ছে মানে জনসম্মুখে আনার জন্য যে রিটটা করা হয় এটাই হেভিয়াস কর্পাস। হ্যাঁ, মানে কোনো ব্যক্তিকে কেউ যদি আটক করে রাখে, কোনো ব্যক্তিকে যদি আটক করে রাখে তাহলে তাকে আপনার শো বিফোর দ্য কোর্ট, শো বিফোর দ্য কোর্ট আপনার এখানে কোর্টের মাধ্যমে হাজির করতে হবে। কোর্টের সামনে কি করতে হবে? তাকে হাজির করানোর জন্য, বা আপনার সেটা আপনার যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আটক করে রাখে অবৈধভাবে, তাহলে সেই যে ব্যক্তিকে আটক করেছে সেই ব্যক্তিকে হাজির করানোর জন্য যে রিটটা করা হয় সেটাকে বলা হচ্ছে রিট অফ হেভিয়াস কার্পাস। এই দণ্ডবিধির আপনার এই 345 ধারাতে আপনার একটা জায়গায়, শুধুমাত্র একটা জায়গায় রিট শব্দটা উল্লেখ করা হয়েছে। এখন আপনার এই রিট শব্দের কথা উল্লেখ করা হয়েছে 345 ধারাতে। তাহলে এইখান থেকে আপনাদের প্রশ্ন আপনারা শুধুমাত্র একটা জিনিসই মনে রাখবেন, এখান থেকে 2টা এমসিকিউ আসতে পারে। এখন আপনার আসতে পারে কি, যে যদি কোনো ব্যক্তিকে আপনার হাজির করার জন্য আপনার আদেশ দিয়ে থাকে, সেই ব্যক্তিকে যদি হাজির করা না হয় তাহলে তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, যে কোনো না 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, দণ্ডবিধির কত ধারাতে রিটের কথা উল্লেখ করা আছে, দণ্ডবিধির কত ধারাতে রিটের কথা উল্লেখ করা আছে। এমনকি সংবিধানেও কিন্তু আপনার সরাসরি রিটের কথা উল্লেখ করা নাই। ঠিক আছে, কিন্তু এখানে আপনার এই যে 300 ইসের কথা, সংবিধানে উল্লেখ করা আছে, কিন্তু ইসে নাই, সংবিধানের আপনার 102 অনুচ্ছেদের একে উল্লেখ নাই। এখন দেখেন 345 ধারার আপনার সরাসরি রিটের কথা উল্লেখ আছে। সো আপনার এইখানে এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই এই একটা প্রশ্নই, যে দণ্ডবিধির কত ধারাতে রিটের কথা উল্লেখ করা আছে, সরাসরি রিটের কথা উল্লেখ করা আছে। তাহলে এখানে আপনার কি হবে? 345 ধারাতে রিটের কথা উল্লেখ করা আছে। মুন্নি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস টাইম 10টায় দেওয়ার, আপনি এখন জয়েন হচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ঢুকতে পারছি না, কি করব? ও, একটু ডিউ টাইমে আপনারা আসার চেষ্টা করবেন, এতে আসলে আমাদের মানে যে ফ্লোটা থাকে ফ্লোটা ব্রেক হয়। হ্যাঁ, এবার চলে যান বল প্রয়োগ 349 ধারাতেও বল প্রয়োগের কথা বলা আছে। এখন ধরেন এই বল প্রয়োগকে আপনারা ইংরেজিতে কী বলবেন? ফোর্স বলবেন, ফোর্স, ফোর্স। এখন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দৈহিক শক্তি বা কোনো বস্তুর সাহায্যে কোনো জন্তু ব্যবহার করে বা অন্য কোনো পদ্ধতিতে কোনো ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, তাহলে উক্ত ব্যক্তির বল প্রয়োগ করেছে বলে গণ্য হইবে। এখন ধরেন কোনো ব্যক্তিকে আপনি সে নিজে বা কোনো, যেমন ধরেন বাঘ, কুকুর দেখে মানুষ ভয় পায় না, বাঘ দেখে মানুষ ভয় পায় না, তো তখন এই ধরনের কোনো জন্তু দ্বারা যদি কোনো ব্যক্তিকে আপনার কী করা হয়? ভয় দেখানো হয়। যদি ভয় দেখানো হয় বা ভয় দেখায় তার গতি যদি সঞ্চার করে দেয়,
আহ, ঠিক আছে, দেখেন এখানে বল প্রয়োগ তিনভাবে হইতে পারে। একটা হচ্ছে গতিশীল করিয়ে, মানে একজন ব্যক্তি এক জায়গায় বসে আছে, ঠিক আছে, যেমন ধরেন সাবিনা সে চেয়ারে বসে আছে, একজন ব্যক্তি বড় একটা লাঠি নিয়ে সাবিনার দিকে ধায়ে চলে আসতেছে, আর সাবিনা মনে করতেছে যে ওই ব্যক্তি মনে হয় আমাকে লাঠিতে বাড়ি দিবে। তখন সাবিনা কী করছে, ওই চেয়ার থেকে উঠে দৌড় মারেছে। যখনই দৌড় মারছে তখন তার গতি পরিবর্তন হয়েছে। তাহলে গতি কী করে, গতি আহ, পরিবর্তন করে। তারপরে দেখেন, তাহলে এটা গেল কি গতিশীল করিয়ে। 2 নম্বর গেল গতি পরিবর্তন করে। যেমন ধরেন এই যে সৈকত ভাই যাচ্ছে আপনার পূর্ব থেকে, সৈকত ভাই যাচ্ছে আপনার পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। এখন এই যে সোজা যে যাচ্ছে সৈকত ভাই, এখন একজন ব্যক্তি ধরেন ডিপ ওয়াই কী করছে, সৈকত বাইরে আপনার এটা লাঠি নিয়ে তাড়া করছে। তাড়া করলে পরে সৈকত ভাইয়ের গন্তব্য ছিল কি পূর্ব থেকে পশ্চিম। তখন সৈকত ভাই আপনার পশ্চিম দিকে না গিয়ে উত্তর দিকে চলে গেল, তার মানে কি হচ্ছে, এই যে আপনার তার গতিটা পরিবর্তন করে দিল, মানে সে যাচ্ছে একদিকে কিন্তু তাকে নিয়ে গেল অন্য দিকে। এই যে গতি পরিবর্তন করা, এটা হচ্ছে আপনার কি গতি পরিবর্তন করে বল প্রয়োগ করা। আরেকটা হচ্ছে গতিরোধ করিয়ে। যেমন ধরেন একজন ব্যক্তির গতি আছে আপনার 120 কিলোমিটার ঘন্টায় আছে 120 কিলোমিটার। এখন তাকে ভয় দেখিয়ে তার গতি করে দিল কি 10 কিলোমিটার ঘন্টায়। এই যে আপনার গতি কমিয়ে, তাহলে তিনভাবে হইতে পারে কি ফোর্স হইতে পারে তিনভাবে, বল প্রয়োগ হইতে পারে তিনভাবে। একটা হচ্ছে গতিশীল করিয়ে, গতি পরিবর্তন করিয়ে, গতি কমায়ে। মানে একজন ব্যক্তি একদিকে যাচ্ছে 120 কিলোমিটার গতিতে, তার গতি কমায় দিলাম। সে যাচ্ছে আপনার পশ্চিম দিকে, তারকে আমি ভয় দেখায় উত্তর দিকে নিয়ে যাইতে বাধ্য করলাম। এটা গেল। আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে বা বসে আছে, তাকে ভয় দেখায় আপনার দৌড়ানি দিলাম। তাহলে ঠিক আছে, এই যে তিনটা ওইতে কী হইতে পারে, একজন ব্যক্তির ফোর্স হইতে পারে বা আপনার বল প্রয়োগ হইতে পারে। এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে তাহলে কি করবেন, যে কোনো বল প্রয়োগ কয়ভাবে হইতে পারে, বল প্রয়োগ হইতে পারে তিনভাবে হইতে পারে, তারপর দেখেন অপরাধমূলক বল প্রয়োগ 350 ধারাতে বলতেছে অপরাধমূলক বল প্রয়োগের ইংরেজিতে কি বলা হয়, ব্যাটারি বলা হয় ইংরেজিতে, বা আপনার ইংলিশ আইনে বল প্রয়োগকে কী বলা হয়, ব্যাটারি বলা হয়। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন যদি আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে এই অপরাধমূলক বল প্রয়োগকে ইংরেজিতে কি বলা হয়, তখন আপনারা কী উত্তর করবেন, ব্যাটারি বলা হয়। দেখেন কোনো ব্যক্তির উপর আঘাত, ক্ষতি বা বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে বল প্রয়োগ করলে সেটি অপরাধজনক বল প্রয়োগ হিসেবে গণ্য হইবে সম্মতি ছাড়া এবং স্বেচ্ছাকৃতভাবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির উদ্দেশ্য থাকে। এখন ধরেন এখানে এই অপরাধমূলক বল প্রয়োগ, আমরা যে 349 ধারাতে যেটা পড়লাম যে বল প্রয়োগটা তখন কিন্তু ছিল সাধারণ কোনো বল প্রয়োগ ছিল, ওটা কিন্তু কোনো শাস্তি নাই, এই বল প্রয়োগের কোনো শাস্তি নাই। কিন্তু যখন অপরাধমূলক বল প্রয়োগ হইবে, কারণ কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য, কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য, কোনো ব্যক্তির বিরক্তির কারণ হওয়ার জন্য বা বিরক্তি সৃষ্টি করার জন্য, এই তিনটা কারণে যদি কোনো ব্যক্তিকে আপনার কী করা হয়, বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা কী হবে, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে। এখন ধরেন এখানে কি হবে, যাকে বল প্রয়োগ করা হচ্ছে তার সম্মতি ব্যতীত, আর যাকে বল প্রয়োগ করা হচ্ছে তার কোনো ক্ষতি করার জন্য, তার আঘাত প্রদান করার জন্য, তার যেন বিরক্তি সৃষ্টি হয়, এই কারণে তার বিরুদ্ধে কী করা, বল প্রয়োগ করা। এইভাবে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বল প্রয়োগ করে থাকে তাহলে সেইটা কী হবে, অপরাধজনক বল প্রয়োগ হিসেবে গণ্য হবে এবং এটা দণ্ডবিধির শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে। এখন ধরেন বল প্রয়োগটা কেন হবে বা কয়ভাবে হইতে পারে, এটা আপনার যদি প্রশ্ন আসে আপনার যে কোন উদ্দেশ্যে কাউকে বল প্রয়োগ করলে সেটা অপরাধজনক বল প্রয়োগ বলে গণ্য হইবে। এখানে তাহলে কী হইতে পারে, কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য, কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য, কোনো ব্যক্তির বিরক্তি সৃষ্টি করার জন্য যদি বল প্রয়োগ করে থাকে, তাহলে এটা বলা হলো 350 ধারাতে। এবার আমরা চলে যাব 351 ধারাতে। দেখেন 351 ধারাতে বলতেছে আক্রমণের ইংরেজিটা কি, অ্যাসাল্ট।
অ্যাসাল্ট। এই এই যে আপনার আক্রমণের একটা প্রধান দুইটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্রস্তুতি নেওয়া এবং অঙ্গভঙ্গি দ্বারা বোঝানো। প্রস্তুতি নেওয়া এবং অঙ্গভঙ্গি দ্বারা বোঝানো। আমি একটা সহজভাবে একটা জিনিস বলতেছি, যে ধরেন ক নামের এক ব্যক্তি রহিমের মুখের কাছে নিয়ে জোরে জোরে আপনার মানে এই এরমভাবে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে ওই ক নামের ব্যক্তি রহিমকে মারবেই, মারবেই, এবং রহিম আপনার ভয় পাচ্ছে, রহিম ভয় পাচ্ছে, কিন্তু ক কি করতেছে, রহিমকে মারতেছে না, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মুখের কাছে ধরতেছে বা বরাবরে লাঠি এরম ঝাঁকাচ্ছে, কিন্তু মারতেছে না, মারতেছে না, লাঠি ঝাঁকাচ্ছে বা মুষ্টি নিয়ে আপনার নাকের কাছে ধরতেছে বা জোর জোরে করতেছে, কিন্তু মারতেছে না। তাহলে এই যে একটা সম্ভাবনা তৈরি করা বা আপনার অঙ্গভঙ্গি তৈরি করা বা প্রস্তুতি গ্রহণ করা, কিন্তু আঘাত করবে না, আঘাত না করে কাউকে এভাবে ভয় দেখানো বা সম্ভাবনা তৈরি করা এবং অপোজিট যে ব্যক্তি আছে তাকে ভয় দেখানো বা তাকে সে যেন উপলব্ধি করতে পারে যে তাকে হয়তো এখনই মারবে, কিন্তু মারবে না। এই মারার আগ পর্যন্ত বা আঘাত করার আগ পর্যন্ত যে ভয়টা সৃষ্টি করে, এই পর্যন্ত যদি আপনার কোনো ব্যক্তিকে ভয় দেখানো হয় বা সম্ভাবনা তৈরি করায়, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, আপনার আক্রমণ বলা হচ্ছে। এখানে যদি মারে দেয় তাহলে কিন্তু এখানে আক্রমণ হবে না। তার মানে কি, এখানের মূল শর্তটা হচ্ছে যে মারা যাবে না, শুধু ভয় দেখানো, ভয় দেখাবে বা মারার সম্ভাবনা তৈরি করবে, কিন্তু মারবে না। তখনই এটা কি হবে, আপনার আক্রমণ বলে গণ্য হইবে বা এজাল্ট বলে গণ্য হইবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আক্রমণটা বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে বলেন। কারো প্রশ্ন আছে? মুশফিক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। সৈকত ভাই বুঝতে পেরেছেন? সৈকত ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া জি। তাহলে দেখেন আমরা তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে যে আপনার বল প্রয়োগ, একটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা হচ্ছে আপনার আক্রমণ। এখন বল প্রয়োগ আপনার তিনভাবে হইতে পারে বললাম, গতিশীল করিয়ে, গতি পরিবর্তন করে, গতি কমায়ে। আর অপরাধমূলক বল প্রয়োগ হচ্ছে কোনো ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে, ক্ষতি করার জন্য, বিরক্ত সৃষ্টি করার জন্য যদি কেউ বল প্রয়োগ করে থাকে, তাহলে এটা হবে অপরাধমূলক বল প্রয়োগ। তারপরে দেখেন 351 বলতেছে আক্রমণ। আক্রমণটা হচ্ছে আপনার কোনো অঙ্গভঙ্গি অথবা কোনো প্রস্তুতি দ্বারা কোনো ব্যক্তিকে আপনার মারবে, আঘাত করবে, এরকম একটা সম্ভাবনা তৈরি করা, কিন্তু তাকে প্রকৃতপক্ষে আঘাত করবে না, এবং অপোজিট যে ব্যক্তি আছে, অপোজিট যে ব্যক্তি আছে তাকে এরকম একটা সম্ভাবনা করে তাকে আসলে আপনার ভয় দেখাবে, কিন্তু মারবে না। এই যে সম্ভাবনা তৈরি করা, এটাকেই কি বলা হচ্ছে, আপনার আক্রমণ বলা হচ্ছে। ঠিক আছে? আর যদি মেরে দেয় তাহলে সেটা কি হবে না, সেটা আক্রমণ বলে গণ্য হইবে না কিন্তু। তারপরে দেখেন 352 শাস্তির কথা বলা হচ্ছে, মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমণ কিংবা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। এই যে আমরা দেখলাম যে আমরা পড়লাম তিনটা, কিন্তু শাস্তি আছে দুইটার। শুধুমাত্র বল প্রয়োগের শাস্তি কিন্তু দণ্ডবিধিতে নাই, অপরাধমূলক বল প্রয়োগের শাস্তির কথা বলা আছে। কারণ এই বল প্রয়োগ আপনার এমনিতেও হইতে পারে, হাসি ঠাট্টা বা আপনার সাধারণ উদ্দেশ্যে হইতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তিকে ক্ষতি করবে বা আঘাত করবে বা বিরক্ত সৃষ্টি করবে, তাহলে তখনই সেটা কী হবে, আপনার অপরাধ বলে গণ্য হইবে এবং তারই শাস্তির বিধান আছে দণ্ডবিধিতে। তারপরে দেখেন মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগের শাস্তি। এখানে 3 মাস পর্যন্ত কারাদণ্ডের কথা বলা আছে, অনধিক 3 মাস পর্যন্ত কারাদণ্ড
500 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 353তে চলে যান। কোনো বেসরকারি কর্মচারীকে সরকারি কার্য হতে বিরত রাখার জন্য আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগ। তাহলে আপনাদের 352 ধারার যে শাস্তির কথা বলা আছে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু 3 স্টার দিয়ে রাখেন। তাহলে দেখেন 353 কোনো সরকারি কর্মচারীকে সরকারি কার্য হতে বিরত রাখার জন্য আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগ, 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তারপরে 354তে চলে যাবেন। 354তে আপনার একটু 3 স্টার দিয়ে রাখবেন শাস্তিতে, বেয়ার একটা সাথে রাখবেন বা আমার নোট রাখবেন, নোট যেটাই থাকুক না কেন 3 স্টার দিয়ে রাখবেন। দেখেন শালীনতাহানির উদ্দেশ্যে অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে এখানে আপনারা কী পাইলেন যে শালীনতাহানির উদ্দেশ্যে মানে কোনো মেয়ের আপনার শালীনতাহানির উদ্দেশ্যে যদি বল প্রয়োগ করে থাকে বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করে থাকে বা আক্রমণ করে থাকে তাহলে সেটা কী হবে আপনার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এবার দেখেন যে আমরা এই 54 পর্যন্ত পড়লাম, এরপরে আমরা চলে যাব 359 ধারাতে। 359 ধারাতে বলতেছে অপহরণ। মনুষ্যহরণ বা লোক অপহরণ 2 প্রকার। 359 ধারাতে বলতেছে মনুষ্যহরণ বা অপহরণ 2 প্রকার। একটা হচ্ছে বাংলাদেশ হতে অপহরণ এবং আইনগত অভিভাবক হতে অপহরণ। আইনগত অভিভাবক হতে অপহরণ আর আপনার বাংলাদেশ হতে অপহরণ। এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে যে অপহরণ কত প্রকার, এমসিকিউতে যদি আসে তাহলে কি উত্তর করবেন যে অপহরণ 2 প্রকার, একটা হচ্ছে বাংলাদেশ হতে অপহরণ আর একটা আইনগত অভিভাবক হতে অপহরণ। তিনশো 60 চলে যান। বাংলাদেশ হতে অপহরণ আমরা দেখলাম যে 359 ধারাতে বলতেছে যে অপহরণ 2 প্রকার। এখন বাংলাদেশ হতে অপহরণ আর আইনগত অভিভাবক হতে অপহরণ। এখন বাংলাদেশ হতে অপহরণ এটা কোনো ব্যক্তিকে তার অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়াকে বাংলাদেশ হতে অপহরণ বলে। এখন এখানে আপনার প্রাপ্তবয়স্ক অথবা অপ্রাপ্তবয়স্ক যেটাই হোক না কেন বা অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি যেটাই হোক না, তাহলে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে 3টা ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে। এটা গেলে আপনার 360 ধারাতে। এবার 361 ধারাতে চলে যান। আইনগত অভিভাবক হতে অপহরণ। যদি কোনো ব্যক্তি আপনার বয়স যদি 14 বছরের আর কম হয় ছেলের ক্ষেত্রে হবে 14 বছরের কম আর মেয়ের ক্ষেত্রে হবে 16 বছরের কম। নিম্ন বয়স্ক কোনো মেয়েকে যদি তার আইনগত অভিভাবকের সম্মতি ব্যতীত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, আইনগত অভিভাবক হতে অপহরণ বলবো। তাহলে দেখেন যদি আইনগত অভিভাবক হতে অপহরণের কথা বলতে হয় তাহলে আপনার এক্ষেত্রে হতে হবে কি, এই যে ছেলের বয়স হইতে হবে 14 বছর আর মেয়ের বয়স হইতে হবে 16 বছর। এদের নিচে যদি কোনো ছেলে মেয়ে তাদেরকে যদি নিয়ে যায় তাহলে এই আপনার নিতে যদি হয় তাহলে আইনগত অভিভাবক যে আছে তার সম্মতি প্রয়োজন, তার সম্মতি ব্যতীত এটা সম্ভব না। তার সম্মতি নিয়ে তারপর আপনার এখান থেকে নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা গেল আপনার আইনগত অভিভাবক হতে অপহরণ আর বাংলাদেশ হতে অপহরণ। বাংলাদেশ থেকে অপহরণ আপনার সম্মতি ব্যতীত সে যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর আইনগত অভিভাবক হতে অপহরণের ক্ষেত্রে আপনার ছেলের ক্ষেত্রে 14 বছর আর মেয়ের ক্ষেত্রে 16 বছর। এই সংখ্যাটা একটু মনে রাখবেন, একটু নিচের দাগায় রাখবেন। তারপর দেখেন একটা আপনার আছে ব্যাখ্যা আছে। যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে কোনো জারজ শিশুকে নিজের সন্তান মনে করে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায় বা স্থানান্তর করলে সেটি অপহরণ হিসেবে গণ্য হইবে না। এখন কথা হচ্ছে জারজ সন্তান কোনগুলো। জারজ সন্তান বলতে বোঝায় যে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে যাদের দ্বারা তাদের মধ্যে বৈধ বিবাহ বা বৈবাহিক কোনো সম্পর্ক নাই। বৈবাহিক কোনো সম্পর্ক যদি না থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটাকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা জারজ সন্তান বলে থাকি। ঠিক আছে, এই ধরনের কোনো সন্তানকে যদি সরল বিশ্বাসে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে তাহলে সেটা
অপহরণ হিসাবে গণ্য হইবে না। তারপর দেখেন 363 ধারাতে মনুষ্যহরণ, অ্যাবডাকশন আমরা এত সময় যেটা বললাম এটা ছিল কিডন্যাপিং, আর আমরা এখন এটা বলবো এটা হলো অ্যাবডাকশন, মনুষ্যহরণ। 7 বছর অর্থদণ্ড এবং 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, এটা শাস্তির কথা বলা আছে। আপনার ওই 362 ধারাতে আপনার অ্যাবডাকশনের কথা বলা আছে, 362 ধারাতে। এবার দেখেন অ্যাবডাকশনটা কী বোঝায়, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে, আমরা এত সময় যেটা দেখলাম এখানে আপনার জোরপূর্বক ছিল না এবং প্রতারণার এই দুটার একটাও ছিল না। তো এখন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আপনার কি করে জোরপূর্বকভাবে জোর করে নিয়ে যায় অথবা প্রতারণার মাধ্যমে নিয়ে যায়, যদি আপনার এক স্থান থেকে অন্য স্থানে মানে এক দেশ হতে অন্য দেশে, বা আপনার রংপুর থেকে চট্টগ্রাম থেকে আপনার সিলেটে, পাহাড়ি অঞ্চলে যে কোনো জায়গায় যদি নিয়ে যায়, তাহলে সেটা কি হবে, আপনার এই অ্যাবডাকশন হিসেবে গণ্য হইবে। দেখেন এই যে আপনার ক্ষেত্রে, এই কিডন্যাপিংয়ের ক্ষেত্রে 359, 360, 361, এই কিডন্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এই জোরপূর্বক বা আপনার এই প্রতারণা এই বিষয়টা ছিল না। দ্বিতীয়টা আপনার বয়সের একটা লিমিটেশন ছিল, কিন্তু এইখানে এই যে আপনার অপবাহন যেটা অ্যাবডাকশন, এর ক্ষেত্রে আপনার কোনো বয়সের কোনো লিমিটেশন নাই, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই আপনার এটা প্রযোজ্য, মানে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো ব্যক্তিকেই নিয়ে যাইতে পারে। তাহলে দেখেন এই যে আপনার এই যে অপবাহন মনুষ্যহরণের শাস্তি, এটা আপনার বলা আছে 363 ধারাতে বলা আছে। 363 ধারাতে বলতেছে আপনার এই অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তারপরে চলে যাবে 364 ধারাতে, 364 ধারাতে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা অপবাহনের শাস্তি। খুন করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে আপনার কিডন্যাপিং করে বা অ্যাবডাকশন করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন বা আপনার অনধিক 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবার 64 কতে 364 কয় এটাতে একটু 3 স্টার দিয়ে রাখেন। 363-তে এটা 3 স্টার দিবেন, 364 কতে একটা 3 স্টার দিবেন। দেখেন খুন করার উদ্দেশ্যে 10 বছরের নিম্ন বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা উপবাহনের শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অনধিক 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, যা আপনার মানে 7 বছরের কম হবে না, 7 বছরের কম হবে না, এবং অর্থদণ্ড। তাহলে এ দ্বারা সর্বোচ্চ কারাদণ্ড, সর্বোচ্চ আপনার দণ্ড হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, তারপরে সর্বনিম্ন হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 7 বছরের কম হবে না, 7 বছরের কম হবে না। তাহলে 359, 360, 361, 362 এই ধারাগুলো আপনারা যে অ্যাবডাকশন ইংরেজিটা মনে রাখবেন, আর হচ্ছে কিডন্যাপিং 362-তে বলতেছে অ্যাবডাকশন, আর 300 এই যে 59, 60, 61 এগুলোতে বলতেছে আপনার কিডন্যাপিং। এইগুলো আপনারা একটু জাস্ট মূল কনসেপ্টটা একটু ভালো করে জাস্ট দু একটা শর্ত বা এলিমেন্ট মনে রাখবেন। আর যে আমি শাস্তির কথা বললাম 363 আর 364 ক, এই দুটো শাস্তি এখান থেকে একটু বেশি করে মনে করবেন এবং বেশি করে মুখস্থ করে রাখবেন। আর তারপরে আমরা এই সেশনটা এখনই শেষ হয়ে যাবে, যতজন আছেন সবাই আপনার দ্রুত ক্লাসে আসবেন। আমি এই যে 375 থেকে পরবর্তীতে শুরু করব, তারপর আমরা চুরিতে চলে যাব দ্রুত আর কি। চুরিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এখনই শেষ সেশনটা, আপনারা দ্রুত আসেন।